আপনারা যদি বাড়িতেই উড়িষ্যার সেই বিখ্যাত ছানাপোড়া মিষ্টিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন, তাহলে এত টাকা খরচা করে উড়িষ্যায় গিয়ে এই ছানাপোড়া মিষ্টিটা খাবার আর কোনো দরকার নেই। তাই আজকের ভিডিওতে আমি একদম পারফেক্টলি কারিগরি প্রসেস সহই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টিটা কিভাবে বানাতে হয় একদম পারফেক্টভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। জন্য সবার প্রথমে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি দেখিয়ে দিই। তারপরে দেখুন, এই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, কারণ ছানাপোড়া মিষ্টিটা তৈরি করতে গেলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যদি আপনারা সঠিকভাবে না দেখেন, তাহলেই কিন্তু এই ছানাপোড়া মিষ্টির কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, পুরো ভিডিওটা আপনারা দেখুন। তো বন্ধুরা দেখুন, এখানে ছানাপোড়া মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমাকে এখানে ছানা তৈরি করে নিতে হবে। এখানে আমি 2 লিটার দুধের ছানা তৈরি করব। সেজন্য আমি এখানে প্যাকেটজাত 2 লিটার দুধ নিচ্ছি। এখানে দেখুন, আমি প্যাকেটজাত 2 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। লিকুইড দুধটা প্রথমে আমি কেটে কড়াতে দিয়ে ফুটিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি ছানাটা কাটাবো ল্যাকটো ক্যালসিয়াম পাউডার দিয়ে, ভিনিগার দিয়ে নয়। তো আমি কিভাবে কাটাচ্ছি সেটা একবার ভালো করে দেখে নিন। এবার এই 2 লিটার দুধ আমি কড়াই দিয়ে এটাকে ফুটতে দেব। আর এটাকে ফুটতে দিয়ে আমি যেহেতু ল্যাকটো ক্যালসিয়াম দিয়ে আপনাদেরকে ছানাটা তৈরি করে দেখাবো, তার জন্য দেখুন আমি এখানে এটাকে মেপে নিচ্ছি। তার জন্য দেখুন, এখানে আমি 2 চামচের মতো প্রথমে ল্যাকটো ক্যালসিয়াম পাউডার আমি এখানে মেপে নিলাম। বাড়িতে যেরকম আপনাদের চামচগুলো থাকে সেই চামচেই কিন্তু মাপবেন। এখানে সাধারণত 3 চামচের মতো ব্যবহার করা হয়। আমি এখানে প্রথমে 2 চামচ নিয়ে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে গুলে রাখলাম। আপনারা চাইলে এখানে ভিনিগার, লেবুর রস, টক দই বা ছানা কাটানোর জল এইগুলো দিয়েও কিন্তু ছানাটা কাটাতে পারবেন। এবারে জাস্ট শুধুমাত্র একবারই দুধটা ফুটবে, তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেবেন। দেওয়ার পর 30 সেকেন্ডের মতো একটু দুধটাকে নেড়ে ঠান্ডা করে নেবেন। তারপরে যে আমি পাউডারটা গুলে রেখেছি ওটাকে আমি 2 বার ধরে দেব। দেখুন, প্রথমে আমি একবার দিলাম, দেওয়ার পর এটাকে আমি জাস্ট 30 সেকেন্ড এইভাবে একটু নেড়ে দেবো। তারপরে আমি 30 সেকেন্ড ওয়েট করলাম, যেহেতু এখানে দুধটা কিন্তু খুব বেশি পরিমাণে গরম আছে। এরপর আমি 30 সেকেন্ড ওয়েট করার পর আবার আমি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আরও সেম প্রসেসে আমি এবারে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে ছানাটা আমার কাটছে না। সেজন্য আমি আরও 1 চামচ ল্যাকটো ক্যালসিয়াম পাউডার ডাইরেক্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে গুলেও দিতে পারেন অথবা ডাইরেক্টও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে দেখুন, ছানাটা আমার পারফেক্টলি কেটে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে এই ছানাটিকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আর এখানে ধোয়াধুয়ি করার কোনো ব্যাপার নেই, যেহেতু আমি এখানে ল্যাকটো ক্যালসিয়াম দিয়ে ছানাটা কাটিয়েছি। এবারে দেখুন, এইরকম একটা সুতির গামছাকে একটু ভালো করে ভিজিয়ে নেবেন। নেবার পর এই সম্পূর্ণ ছানাটাকে দিয়ে দেবেন। দেওয়ার পর এর যে এক্সেস জলটা থাকে সেটাকে বাদ দিয়ে দিলেই কিন্তু এটা পারফেক্টলি জাগ হয়ে যাবে। ছানাটি থেকে সম্পূর্ণ জল বার করার জন্য এখানে আমি একটা বাটিতে এইভাবে দিলাম। দেওয়ার পর এর উপরে কিছু ভারী জিনিস চাপিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করলেই কিন্তু এর সম্পূর্ণ জলটা ঝরে যাবে। হচ্ছে এখানে আমি একটা কথা বলি, ছানার ভেতর থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান, তাহলে আপনাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যেটা হচ্ছে, এই জলটাকে আপনারা গ্রীষ্মকালে রুম টেম্পারেচারেই যদি 48 ঘন্টা রেখে দেন, দেখবেন এই জলটার মধ্যে একটা অ্যাসিড ভাব এসে যাবে। জিভে হালকা লাগিয়ে যদি দেখেন যে টক ভাব এসে গেছে, তখন কিন্তু ওই জলটা দিয়ে আপনারা নতুন করে ছানা তৈরি করতে পারবেন। ছানার জলটাকে যদি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে ওই অ্যাসিড ভাব বা টক ভাবটা এসে যাবার পরেই তখনই কিন্তু এটাকে কোনো বোতলে করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আবার যখন ছানা কাটাবেন তখন ওটাকে বার করে রুম টেম্পারেচারে এসে গেলে আবার ছানা কাটাতে পারবেন। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর এর থেকে ভারী জিনিসটা খুলে নিয়ে ছানাটি দেখবেন সম্পূর্ণ একদম জল ঝরে গেছে। এইরকম অবস্থায় একটা ছোট্ট বাটিতে এইভাবে আমি নিয়ে নিয়েছি। নেবার পর এটাকে একটু ভালো করে মিক্সড করে নেবেন, তাহলে ছানার দানাগুলো সমান হয়ে যাবে। এরপরে দেখুন, এতে যে উপকরণগুলো দিচ্ছি, আমি চিনিকে গুঁড়ো করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি, মানে এখানে 100 গ্রামের মতো। এবারে এতে আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সুজি, এটা 4 চামচ লাগবে, মানে 400 গ্রাম যেহেতু ছানা আছে 4 চামচ দেবেন। যে পরিমাণে ছানা থাকবেন সেই পরিমাণে চামচে করেই দেবেন। এবারে এখানে একটু অল্প পরিমাণে বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। এবারে এখানে গাওয়া ঘিটা যে দেবেন সেটাও কিন্তু 4 চামচ, মানে এখানে যেহেতু 400 গ্রাম ছানা সেজন্য 4 চামচ, এই মাপটা মনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট হবে। এবারে এই গাওয়া ঘিটা দিয়ে দেওয়ার পরেও
এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা যদি গাওয়া ঘি পছন্দ নাও করেন তাহলে আপনারা যে কোনো রান্নার তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, তবে গাওয়া ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। তাহলে দেখুন, এবারে এইগুলোর সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে হাতে করে আমি এইভাবে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখবেন তাহলে কিন্তু ভালো হবে। এবারে দেখুন, এই ছানাটা আমার শক্ত হয়ে গেছে, সেজন্য 2-4 চামচ এরকম একটু জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটু মেখে নেবেন। দিলে কিন্তু ছানার দানাগুলো সমান হয়ে যাবে। আর এখানে দেখুন চিনির পরিমাণটা আমি দেখলাম যেখানে আমার কম হয়েছে, সেজন্য আরও হাফ বাটি, মানে এখানে আমার চিনি লেগেছে সাধারণত 150 থেকে 200 গ্রামের মতো। এবার দেখুন, চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে খুব ভালো করে এটাকে মাখতে হবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যদি আপনারা চিনিটা বেশি পছন্দ করেন মিষ্টিটা, সেখানে আপনারা মিষ্টিটা বেশি দিতে পারেন। এখানে ডিপেন্ড করছে চিনির পরিমাণটা আপনারা কীরকম দেবেন বা মিষ্টিটা কীরকম পছন্দ করেন। এই ছানা পোড়াটাকে পোড়ানোর জন্য আমি এখানে এই ধরনের কিছু কলা পাতা নিয়েছি। এগুলো আমি একটা এই রকম বাটি নিয়েছি, এই বাটিতে আমি এর উপরে ঘি মাখিয়ে এর উপরে কলা পাতাগুলো এভাবে বিছিয়ে দেবো। তো আমি কিভাবে করছি আর কোন প্রসেসে করছি সেটা একবার ভালো করে দেখে নিন। এখানে আপনারা চাইলে কলা পাতার পরিবর্তে শাল পাতা দিতে পারেন। আর আপনারা বাড়িতে যদি শাল পাতা বা কলা পাতা নাও থাকে, সেক্ষেত্রে আপনারা তলাতে বাটার পেপারটা ইউজ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। যে এই কলা পাতা বা শাল পাতা সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেজন্য ঘি মাখিয়ে যেমন কেক তৈরি করেন সেই রকমভাবেই কিন্তু বাটার পেপারটা দিয়ে এটাকে হিট করতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি করি। যে বাটিটায় করে আপনারা ছানা পোড়াটা তৈরি করবেন, সেই বাটিতে 3 থেকে 4 চামচের মতো গাওয়া ঘি ভালো করে গলিয়ে চারিদিকটা মাখিয়ে দিতে হবে, দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে দেখুন, আমি যেহেতু এখানে কলা পাতাটা দেবো, সেটা দেবারও একটা প্রসেস আছে। দেখুন, এই কলা পাতাগুলোকে আমি সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো করে সেঁকে নেবেন, তাহলে কী হবে, যে কলা পাতার যে একটা হালি গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর কলা পাতাগুলো খুব সুন্দর একটা সফট আসবে। এটাকে বেছাতেও আপনাদের সুবিধা হবে বা এটাকে তুলতেও আপনাদের সুবিধা হবে। সেই জন্য এটা একদম কারিগরি প্রসেস, এটা ভালো করে দেখে নিন। যদি আপনারা শাল পাতা ব্যবহার করেন তাহলে এটাকে শেখার কোনো দরকার নেই। এবারে এই কলা পাতাগুলো সেঁকে নেওয়ার পর আমি এখানে একটা জামবাটি বসিয়ে দিলাম গ্যাসেতে। দেওয়ার পর এতে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে প্রিহিট করতে দেব। তার উপর দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, যেটার উপরে আমি বাটিটা বসাবো। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটিকে হাই করে দিয়ে হাই ফ্লেমে এটাকে হিট করে নেব। আর এটা যতক্ষণ হিট হচ্ছে ততক্ষণ আমি কলা পাতাগুলো ওই বাটির মধ্যে আমি কিভাবে বেছাচ্ছি সেটা একবার ভালো করে দেখে নিন। আমি কিন্তু যতগুলো কলা পাতা নিয়েছি সেগুলোকে আমি সাইজ মতো প্রথমে কাঁচি করে কেটে নিচ্ছি। দেওয়ার পর এই সাইডগুলো সুন্দরভাবে বিছিয়ে দেবো। তো বন্ধুরা, এই কলা পাতাগুলো আমি সেঁকলাম আরেকটা কারণ আছে। আপনারা যখন এই কলা পাতাগুলো থেকে যখন এই ছানা পোড়াটা তুলবেন, দেখবেন ইজিলি উঠে আসবে, আর কলা পাতাটাও খুব সুন্দরভাবে এই ছানা পোড়াটাকে ছেড়ে দেবে। এবারে দেখুন, কলা পাতাগুলো বেছানো হয়ে যাওয়ার পর এখানে আরও 3 থেকে 4 চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে এই কলা পাতার মধ্যে ভালো করে মাখিয়ে দেবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে যে কলা পাতার মধ্যে যে ঘিটা দেওয়া হচ্ছে, যখন আপনারা এটাকে প্রিহিট করবেন তখন এই কলা পাতার মধ্যে এই ঘিটা থাকবে, আর এটা সুন্দর তলা থেকে একটা কালারটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবারে দেখুন, এখানে যে ছানাটিকে আমি সুন্দরভাবে মেখে রেখেছিলাম, সেই ছানাটিকে আমি এইভাবে এর মধ্যে সমস্ত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এটাকে সেট করে দেবো। তাহলে কি হবে, এর মধ্যে কোনো ফাঁক থাকবে না। এরকমভাবে করবেন, এভাবে চেপে চেপে একটা স্প্যাচুলার মাধ্যমে সুন্দরভাবে এটাকে বসিয়ে দেবেন। দিয়ে একটু হালকা ঠোকা দিলেই কিন্তু এর মধ্যে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে, বা ফাঁক থাকলে সেটাও সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন, এইভাবে সুন্দরভাবে ওপরে ঘুরিয়ে একটা ফিনিশিং তৈরি করে নেবেন। তবে এই ছানা পোড়াটা তৈরি করার দুটো প্রসেস আছে, সেটা আমি একবার ভালো করে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখে নিন। এই যে আমি ছানা পোড়ার জন্য যে এটা আমি এতে দিলাম কলা পাতা দিয়ে, তো এটা আপনারা ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়েও চাপাতে পারেন। কীরমভাবে আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট এই ধরনের গ্যাসের মধ্যে দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারবেন। এইভাবে দিলে একটা অসুবিধা আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এইভাবে যদি আমি দিই তাহলে কিন্তু এর যে তলার দিকটা খুব পুড়ে যায়। যেহেতু আপনারা বাড়িতে একবার করবেন, এটা এমন পুড়ে যাবে যাতে আপনাদের খুব অসুবিধা হবে। সেজন্য আপনারা যদি নুনের মধ্যে যেরকমভাবে কেক তৈরি করেন সেই রকম হিট পদ্ধতিতে যদি তৈরি করেন, তাহলে আর আপনাদের এই যে বাসনপত্র এত পুড়েও যাবে না, বা এটা তৈরি করতেও সুবিধা হবে। মানে একই রকমের কোয়ালিটি হবে, এমন কিছু কোয়ালিটির তফাৎ হবে না। তো এক্ষেত্রে আপনারা যদি চান এইভাবেও করতে পারেন, অথবা আমি যেরকম দেখাচ্ছি সেভাবেও করতে পারেন।
এটাকে আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার এটাকে আমি ঢাকাটা খুলে এখানে এর উপর থেকে যদি আমি হাতটা নিয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর একটা তাপ বেরোচ্ছে, তার মানে এটা পারফেক্টভাবে কিন্তু হিট হয়ে গেছে। এবারে দেখুন আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু উঁচু হয়ে গেছিলো, আমি যে ঢাকা দেবো ঢাকাটা পড়ছিল না, সেজন্য আমি একটা নিচু স্ট্যান্ড দিলাম। দেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে এর ওপর থেকে আমি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আরেকটি কথা বলা হয়নি, আমি যে নুন দিয়ে হিট করছি আপনারা চাইলে এখানে বালি দিয়েও করতে পারেন, অথবা বালি বা নুন কোনো কিছু না ব্যবহার করেও খালিতেও কিন্তু এটা করা যায়। এবারে দেখুন এটাকে সম্পূর্ণভাবে একদম লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে একদম 55 মিনিট আপনাদের টাইম লাগবে। আমার এখানে 55 মিনিট টাইম লেগেছে, সেটাই আমি বললাম। এবারে আমি এখানে 55 মিনিট পর আমি এটাকে খুলবো। খোলার পর আমি এখানে দেখব যে এটা কীরকম হয়েছে। এটা খুলে যখন আমি দেখছি যে উপরের দিকটা সাদা লাগছে আর নিচের দিকগুলো দেখুন, সাইডগুলো সুন্দরভাবে একটা ব্রাউন কালার বা কালো কালো কালার বা ভাজা ভাজা কালার একটা এসে গেছে, ছানা পোড়া পোড়া টাইপের। এইরকম যখন এসে গেছে তখন আমি বুঝতে পারছি যেটা হয়ে গেছে। আর ওপরের দিকটা যে সাদা অংশটা আছে এটাকে কালার করার জন্য আপনাদেরকে ঘুরিয়ে কিন্তু এটাকে প্রিহিট করতে হবে, তাহলেই হয়ে যাবে। অথবা দেখবেন উড়িষ্যার যে মিষ্টি কারিগরিরা যেভাবে করে, ওপর থেকে দেখবেন কাঠ কয়লার আগুন দিয়ে এটাকে কিন্তু কালার করে। এটা করার কোনো দরকার নেই, এটাকে ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবেন, দিলেই কিন্তু দেখবেন এর ওপরটাও কিন্তু সুন্দরভাবে একটা কালার এসে যাবে। তো বন্ধুরা, এটাও কিন্তু খেতে খুব ভালো আসবে। এবারে দেখুন এটাকে উল্টে দিয়ে এটাকে তুলে নিতে হবে। যেহেতু এখানে কলা পাতা ব্যবহার করা আছে সেজন্য দেখবেন এটা ইজিলি উঠে আসবে, কোনো কিছুই কিন্তু এখানে ছুরি দিয়েও কিন্তু সাইডগুলো কাটার কোনো দরকার নেই। দেখুন এবারে কলা পাতাগুলো আমি সরিয়ে নেওয়ার পর ওপরটা আপনারা দেখেই দিচ্ছি, বুঝতে পারছেন কত সুন্দর একটা পোড়া পোড়া ভাব এসেছে। আর ছানা ভাজার একটা বিশেষত্ব হচ্ছে ওপরের দিকটা শক্ত থাকবে আর ভেতরের যে অংশটা থাকবে সেটা কিন্তু সফট থাকবে, তবেই কিন্তু এই ছানা পোড়াটা খেতে ভালো লাগবে। সম্পূর্ণ শক্ত হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, তাই এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ফলো করবেন। আর এখানে যে আমি বেকিং পাউডারটা দিয়েছি এটা দেওয়ার কারণেই কিন্তু ভেতরটা কিন্তু শক্ত থাকবে, সেই জন্য এই সমস্ত উপকরণগুলো পারফেক্টভাবে দেখে নেবেন। এবারে এই ছানা পোড়াটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর, ভেতরটা একদম সফট আর ওপরের দিকটা একদম সুন্দর কালচে কালচে, একদম ভাজা ভাজা, মানে একটা পোড়া পোড়া টাইপের। আর ভেঙে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোয়ালিটিটা কেমন হয়েছে। পারফেক্টভাবে এই রেসিপিটা দেখে যদি আপনারা তৈরি করেন, আশা করি আপনাদের এই রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ভেতরটা সফট হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবেই করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।